নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সন্দেশখালী কাণ্ডে ফের মুখ পুরল রাজ্যের নিরাপদ সর্দার। সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক, তাকে গ্রেফতারির প্রসঙ্গে আজ পুলিশকে বেনজির ভর্ৎসনা করল আদালত। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, সিপিআইএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি এবং এই মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি আলোচনায় আসার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। 11 ফেব্রুয়ারি বাঁশদ্রোণীতে ছেলের বাড়ি থেকে গ্রেফতার নিরাপদ সর্দার। প্রতিবাদে বাঁশদ্রোণী থানায় টানা বিক্ষোভ বাম নেতাকর্মীদের। সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়কের এই গ্রেফতারিতেই ফের মুখ পুরল রাজ্যের। 17 দিন পর হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন নিরাপদ সর্দার। মঙ্গলবারের মধ্যেই নিঃশর্ত জেল মুক্তির নির্দেশ। সেই মতো বসিরহাট সংশোধনাগার থেকে ছাড়াও পান নিরাপদ। মহামান্য আদালত আজকে ক্যাটেগরিক্যালি বলেছেন যে আজকের মধ্যেই হচ্ছে যে নিরাপদ সর্দারকে যেন হচ্ছে রিলিজ করায় এবং আনকন্ডিশনাল বেল। শুধু জামিন মঞ্জুরি নয়, পুলিশকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতি দেবাংশু বসাক। কটাক্ষে বিঁধে বিচারপতির মন্তব্য, নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে 9 ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে 10 ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা। সেই শিবুরই ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নিরাপদ। গ্রেফতারি নিয়ে পুলিশকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন বিচারপতি বসাক। কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না? এতদিন হেফাজতে আছেন, কে এই ক্ষতিপূরণ দেবে? অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কিভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হলো। মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে জামিনে কয়েকটি শর্ত দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে 10,000 টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর। পরবর্তী নির্দেশ পর্যন্ত আদালতে শুনানিতে হাজিরা দিতে হবে। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। শর্ত না মানলে হাইকোর্টের অনুমতি ছাড়াই নিম্ন আদালত জামিন খারিজ করতে পারবে। নিরাপদর জামিনের পরেই রাজ্যকে তোপ বামেদের। বৃহস্পতিবার নিরাপদকে নিয়ে সন্দেশখালীতে যাওয়ার ঘোষণা। আসলে অন্য বিরোধীরাও। সন্দেশখালী যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামী নেতা নিরাপদ সর্দারকে জেলে করে দিল মিথ্যা মামলায়। 29 তারিখে তার সঙ্গে নিয়ে আমরা সন্দেশখালী যাব। শুধু বিধায়ক নয়, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধে এই দমন পীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে। বিনা কারণে সবকটা প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য এই গ্রেপ্তারি করে সন্দেশখালীতে তারা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। কোনো জনবিস্ফোরণকে রাষ্ট্রশক্তি এভাবে বন্দুক দিয়ে কিংবা কখনো পুলিশ দিয়ে কিংবা আদালতে মিথ্যা মামলা সাজিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখতে পারে না। পাল্টা জবাব দিতে অবশ্য সময় নেই রাজ্যের শাসক দল। গ্রেফতার, জামিন এগুলো একটা প্রক্রিয়া, একটা অঙ্গ। ফলে এ বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আদালতের কিছু পর্যবেক্ষণের কথা সামনে এসেছে, সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট মহল বিশ্লেষণ করছে। সন্দেশখালীতে পুলিশের বিরুদ্ধে নালিশের পাহাড়, তার মধ্যেই নিরাপদর গ্রেফতারি ও জামিনে জনমানসে পুলিশের ভাবমূর্তি নিয়ে যে প্রশ্ন ছিল তা জোরালো হলো বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে সুদীপ্তর কাছেই আসি। সুদীপ্ত, আজকে আমরা দেখালাম যে আজকে বিচারপতি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, যে প্রশ্নগুলো তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রীতিমতো হার্ট-হিটিং। এমনকি পুলিশ আধিকারিকদের এখনই কেন গ্রেফতার করা হবে না যারা নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিলেন, সে প্রশ্নও তুলে দিয়েছেন বিচারপতি। কতটা কঠোর অবস্থান আজকে বিচারপতি নিয়েছেন এই প্রসঙ্গে? দেখুন, প্রথমেই বলি, আজ নিরাপদ সর্দারকে যে অ্যারেস্ট করেছে, ব্যাপারটা কিরম হয়েছে বলুন তো? বাচ্চা জন্মায়নি কিন্তু তার অন্নপ্রাশন করে দেওয়া হয়েছে। এফআইআর হয় কখন? এফআইআর হয় যখন কোনো অভিযোগ হয়, অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। এখানে দেখা গেল এফআইআর আগে হলো, তারপরে অভিযোগ, তারপরে অ্যারেস্ট।
এই যে অ্যারেস্টটাই পুরোটাই বেআইনি, এই এফআইআর স্ট্যান্ডও করে না। তা এটা যখন বিচারপতির নজরে আনা হয়, বিচারপতি বিস্মিত হন এবং বলেন যে এটা দারুণ কাজ করেছে, এত ভালো কাজ করেছে যে এই পুলিশ অফিসারদেরকেই কেন কাস্টাডিতে নেওয়া হবে না। এবং এসপিকে, যে কনসার্ন এসপি, তাকে রিপোর্ট দিতে বলেছে 29 তারিখের মধ্যে যে কি করে এই জিনিস হলো, কি করে এই বেআইনি অ্যারেস্ট হলো এবং কেন এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। স্বাভাবিক ব্যাপার, আজকে 10 তারিখের অভিযোগ যে নিরাপদ সর্দার কিছু কাজ করেছে, তার জন্য এফআইআর হলো 9 তারিখে, অ্যারেস্ট হলো 15 তারিখে। মানে জিনিসটা যে পুরোটাই ভুয়ো এবং সাজানো নিরাপদ সর্দারকে ফাঁসানোর জন্য, সেটা আজকে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত। এবং পরের দিন যখন এটা হবে, আমরা পরিষ্কার চাইছি যে নিরাপদ সর্দারকে জরিমানা দিতে, মানে সরকারকে জরিমানা দিতে হবে এই বেআইনি অ্যারেস্টের জন্য, এবং যেই অফিসার এবং এসপি করেছে তার ডিসমিসাল চাইছি সার্ভিস থেকে। আমি আসবো সুদীপ্ত, আমি এখানে একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমার এরকমই একটা পুলিশের তৎপরতার কথা মনে পড়ে যাচ্ছে। বছরখানেক আগে আমরা দেখেছিলাম যে জনৈক শিব ঠাকুর মণ্ডল বললেন যে অনুব্রত মণ্ডল নাকি কোনো কালে তার গলা টিপে ধরেছিলেন, এবং সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী পুলিশ কেস স্টার্ট করলো কিনা সেই সময় ইডির কাস্টাডি এড়াতে অনুব্রত মণ্ডলকে পুলিশের কাস্টাডিতে রাখাটা, সেটা খুব, অর্থাৎ রাজ্য পুলিশের হাতে রাখাটা, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। এইরকম তৎপরতা, হয়তো প্রেক্ষিতটা ভিন্ন, কার্যকারণটা ভিন্ন, সেটা নিরাপদ সর্দারের ক্ষেত্রে দেখা গেল, যখন দেখা যাচ্ছে যে অভিযোগের আগেই এফআইআর হয়ে যাচ্ছে। দেখি সিলেক্টিভ তৎপরতা। এই যে আজকে ধাক্কাটা খেলো, পুলিশ প্রশাসনের মুখটা কোথায় থাকছে? আবারও বলছি, যা কিছুই হোক, যত ঘটনাই ঘটুক না কেন, আমরা সাধারণ নাগরিক যারা, আমরা পুলিশ প্রশাসনের ওপরই ভরসা রাখি। কাল যদি আপনার কোনো রকম কোনো আইনি সহায়তা দরকার হয়, নিরাপত্তা দরকার হয়, আমরা পুলিশ প্রশাসনের কাছেই যাব। সেই পুলিশ প্রশাসনের উপর আমরাও ভরসা রাখতে চাই। সেখানে দাঁড়িয়ে এটা তো বিরাট একটা ধাক্কা। দেখুন, ধাক্কা আপনি দেখছেন, পুলিশ ওখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পুলিশের যা মনে হয়েছে, কেউ পুলিশের যদি মনে হয়েছে যেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ওখানকার প্রাক্তন বিধায়ক অশান্তি ছড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করেছে, তার নির্দিষ্ট কিছু ধারা দিয়েছেন। এবার এই আইনি প্রক্রিয়া, কোর্টের কিছু অবজারভেশন আছে। না, মগের কোনো মুল্লুক নয়। মগের মুলুক সিপিএম আমলে হতো, মগের মুলুক বিজেপি যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে হয়। পশ্চিমবঙ্গে তো আপনি মগের মুলুক নয় বলেই আজকে যে কাউকে মনে হতে পারে। এখনো তুমি বলছো আদালতে আজকে বিচারপতির এই অবস্থানের পর তুমি বলছো যে পুলিশ যদি মনে করে এর কারণে অশান্তি হতে পারে, তাকে কাস্টাডিতে নিয়ে নেওয়া যায়। কাস্টাডিতে নিয়েছেন, সেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না। ব্যক্তি স্বাধীনতা, আমার কথা হলো যে পুলিশের কোর্টের কিছু অবজার্ভ, আপনি আমার পুরো লাইনটা শুনলেন না, কোর্টের কিছু অবজারভেশন আছে, সেগুলো নিয়ে পুলিশ নিশ্চিতভাবে নেক্সট হিয়ারিং এ তার জবাব দেবে। সেগুলো তো পুলিশ বলতে পারবে, যদি ভুল হয়ে থাকে পুলিশ বলবে, পুলিশ উত্তর দেবে। কিন্তু আমার বক্তব্য হলো, ওখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল করে এরকম 18 জনকে আজ অব্দি গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল করে। ওখানে ডিজি 3 দিন আগে বলেছেন যে আপনাদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে, এমন যা অভিযোগ আসছে যে পক্ষের ওপর থেকেও সেখানে রেজিস্টার হয়েছে। অনেকেই বলছে জমি নেওয়া আছে, এখন অব্দি 130 জনের জমি ধরুন প্রক্রিয়া করে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু এমনও অভিযোগ আসছে যে মিথ্যে, কিন্তু অভিযোগ নেওয়া হচ্ছে। তাই দুপক্ষের অভিযোগ, কে অভিযোগ করছে না দেখে পুলিশ ওখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, পুলিশের মনে হয়েছে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে আইনি প্রক্রিয়া, উনি পুলিশ কাস্টাডি, তারপরে যদি মনে হয় আজকে বেল পেয়েছে, এগুলো আইনি প্রক্রিয়া। তারপরে কোর্টের যে অবজারভেশন নিয়ে পুলিশকে যে বক্তব্য বলেছে, পুলিশ নিশ্চিতভাবে নেক্সট হিয়ারিং এ পুলিশের তার বক্তব্য জানাবে। আমি সৃজনের কাছে আসি, এক সেকেন্ড। সৃজন, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এই পুলিশের, পশ্চিমবঙ্গে পুলিশের অন্তর্জলি যাত্রা সেই দিনই হয়ে গেছে যেদিন গুন্ডাদের ভয়ে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে, পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে মিষ্টি বিলি করেছেন, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং থানায় ঢুকে গুন্ডাদের ছাড়িয়ে এনেছেন, ভবানীপুর থানায় ঢুকে। অম্বিকেশ মহাপাত্র থেকে সুদীপ্ত গুপ্ত, সুজেট জর্ডান থেকে কুণাল ঘোষ পর্যন্ত, ওই যে কুণাল ঘোষকে ধরে নিয়ে যেত এবং উনি পুলিশ ভ্যান চাপড়ে ওনার কথা আটকানোর চেষ্টা করতো, ওটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছিল। পুলিশি ব্যর্থতার নিদর্শন, উদাহরণ। এই কথাটা তো আজকে নতুন করে এখন কোর্টের জন্য অপেক্ষা করে আমরা নেই, কিন্তু 12 বছর 13 বছর এটা এস্টাবলিশড হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গের যে কোনো, কলকাতা পুলিশ ইত্যাদি, অ্যাজ গুড অ্যাজ তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল যুব কংগ্রেস, তারা তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করে।
ফলত পুলিশ আজকে যা করেছে, পুলিশ আজকে যা থাপ্পড় খেয়েছে, এতে ওদের কোনো লজ্জা হবে না। শিরদাঁড়া, মান, সম্মান, উর্দির সমস্তটা বিকিয়ে দিয়েছে। আজ থেকে নয়, 10 বছর 12 বছর ধরে বিকিয়ে দিয়েছে বলেই বিধানসভায় 2013 সালে এই নিরাপদ সরকার, সন্দেশখালী সিপিআইএম বিধায়ক, তিনি বলছেন যে ওখানে গ্যাংরেপ করা হচ্ছে, ওখানে জমি লুট করা হচ্ছে, ওখানে বর্গাদারদের কেড়ে নেওয়া হচ্ছে জমি, এবং সেখানে দাঁড়িয়ে রেকর্ডেড হচ্ছে বিধানসভায়, কিন্তু কেউ কর্ণপাত করছে না। আজকে অধুনা বিজেপি, সেদিন বিধানসভার ডেপুটি স্পিকার তৃণমূলী সোনালী গুহ, তিনি মাইক অফ করে দিচ্ছেন এবং পুলিশ বারংবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এখানে আসবো মৃত্যুঞ্জয়, এক সেকেন্ড আসবো মৃত্যুঞ্জয়, আমি আসবো এক সেকেন্ড, অভিষেক এক সেকেন্ড আসবো, অভিষেক কি বলি বলো তো, এই যে আজকে পুলিশ নিয়ে আমরা এই আলোচনাটা করছি, আমাদের পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় 15ই ফেব্রুয়ারি 2024 বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কোট আনকোট বলছেন, সন্দেশখালী কাণ্ডে শাহজাহানকে টার্গেট করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি এবং কিছু জুডিশিয়ারি। এটা পুলিশ মন্ত্রী বলছে। সেটা বলার পর তুমি কি এক্সপেক্ট করতে পারো? অথচ 8ই জানুয়ারি 2024 আমাদের ডিজি রাজীব কুমার বলছেন ততদিনে কিন্তু আক্রমণ আক্রান্ত সবকিছু হয়ে গেছে। তখন উনি বলছেন যে না না, যে আক্রমণ আক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে আইনের পথে চলবে এবং আমরা যিনি বিরোধীদের ফোনে আড়ি পাততে খুব দক্ষ, এবং আমরা তার ব্যবস্থা নেব। সমস্যাটা কোথাও কোথাও পুরো জিনিসটা না একদম গোলমেলে জায়গায় রয়েছে। আমার মনে হয় যে ডিজি থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কুণাল ঘোষ সিন্ড্রোমে ভুগছে। কারণ যে কুণাল ঘোষ বলে যে দেখবেন কোনো নিরপরাধকে যেন আমার মতো হ্যারাস করবেন না, এটা তো বুঝতে পারছে না শাহজাহান নিরাপরাধ না অপরাধ নয়। কারণ একদিকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করছে। কোন ডিজি, কোন নেজার থানার ওসির ঘাড়ে কটা মাথা আছে? তারা তো নিরাপদদেরই ধরবে, তারা আমাদেরকে আটকাবে। তোমার মনে আছে? আমি সুদীপ্তর কাছ থেকে শুনে তারপর আমি সত্যজিৎ বাবুর কাছে যাব। মৌপিয়াদি, একটা জিনিস আমি একটু পরিষ্কার করে দিতে চাই। আমি শুনলাম তৃণমূলের প্রতিনিধি, উনি বলছেন যে এটা একটা আইনি প্রক্রিয়া, শান্তি বজায় রাখার জন্য পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। পুলিশ কোনো জায়গায় মনে করলে অশান্তি হচ্ছে আমি একটি লোককে অ্যারেস্ট করব, কিন্তু নিরাপদ সর্দারের ব্যাপারটা আলাদা। নিরাপদ সর্দারের অ্যারেস্টটাই ইল্লিগাল। একটা অভিযোগই হলো না, তার আগে কিসের এফআইআর? অভিযোগের পরে এফআইআর হয়। এফআইআর হয়েছে 9 তারিখ, অভিযোগ হয়েছে 10 তারিখ। সত্যজিৎ বাবু একজন প্রাক্তন এমএলএ, তার গ্রেফতারি নিয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে তুলোধনা করছেন বিচারপতি। প্রশ্ন তুলছেন যে এই পুলিশ আধিকারিকদের কেন গ্রেফতার করা হবে না? একদম ঠিক বলেছেন আপনি। আমি একটু বলি, আমাকে একটু সময় দেবেন মৌপিয়া। দেখুন, 154 সিআরপিসিতে স্পেসিফিক করা আছে, যখন সাধারণভাবে কোনো নাগরিক পুলিশের কাছে তার অভিযোগ দায়ের করবে, অভিযোগটা লিখিত করে যাভাবে হোক করে তিনি একটা কেস রেকর্ড করবেন, কেস রেজিস্টার করবেন। এই যে অভিযোগের আগেই এফআইআর, এটা আমি 40 বছর কাজ করি, 1976 সাল থেকে 17 পর্যন্ত আমি কোনোদিন শুনিনি এটা আমার জীবনকালে, যে আগে অভিযোগ তারপরে এফআইআর, এটা হয় না। এই ব্যাপারে দু একটা লাইন বলা দরকার আছে। দেখুন, শুধু একজন সাব ইন্সপেক্টর করলো তা নয়, সিআরপিসিতে স্পেসিফিক করা আছে ক্রিমিনাল প্রসিডিওর কোডে যে অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, তাকে এই 154 এফআইআর সই করতে হবে। তিনি কিভাবে এটা সই করলেন তার একটা ভুল আছে। তারপরে দেখুন, পরপর সুপারভিশনের কতটা অভাব, যেটা কোর্ট ইন্সপেক্টরের কাছে গেল, কোর্ট ইন্সপেক্টরের চোখে এটা পড়বে না। কোর্ট ইন্সপেক্টর তার তো প্রথমেই দেখা উচিত ছিল যে এইটা ভুল হয়েছে। আরেকটা বলছি, কোর্ট ইন্সপেক্টরের পর পিপি যখন বলছে, পাবলিক প্রসিকিউটর যিনি সরকারি পক্ষের পিপি হয়ে নিরাপদ সর্দারবাবুর পুলিশ কাস্টাডি চাইছেন, তাকে তো রিমান্ড পড়তে হবে, এফআইআরটা পড়তে হবে। তো যিনি পিপি, সরকারি পক্ষের পিপি, তিনি তো এই জিনিসটা দেখবেন, কেন এটা চোখে তার পড়ল না এবং কেন তিনি এটা সুনির্দিষ্টভাবে ট্রাইং ম্যাজিস্ট্রেটের কাছে উল্লেখ করলেন না। এবার আরেকটা কথা বলি, আরেকটা ভুল কোথায় হলো। দেখুন, ট্রাইং ম্যাজিস্ট্রেট যিনি জুডিশিয়াল সার্ভিস থেকে এসছেন, তিনি তো ওটা দেখবেন যে পুলিশ কি চাইছে, হোয়াট ইজ দ্য, তার অফেন্সটা কি অভিযোগ আছে তার এগেনস্টে, এফআইআরটা কবেকার, তিনিও ওটা ওভারলুক করে গেলেন। অর্থাৎ পরপর আমি আপনাদের চ্যানেলে বারবার বলছি না, এই সন্দেশখালীর যে নির্যাতিত জনগণের যে জনরোষ, এটা শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে সুপার পুলিশের এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের সুপারভিশনের প্রচন্ড। আমি আসবো আপনার কাছে, আমি একটু শোনাবো নিরাপদ সর্দার তিনি কি বলেছেন বেরিয়ে।
সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়িতে। সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত। মৃত্যুঞ্জয় কিছু বলতে চাইছিলেন। মৃত্যুঞ্জয়, দেখুন সত্যজিৎ বাবু আর সৃজনকে দুজনকে মিলিয়ে একটা কথা বলি। সত্যজিৎ বাবুর প্রাক্তন পুলিশ কর্তা, বিভিন্ন চ্যানেলে প্রাক্তন পুলিশ কর্তারা এসে বলে, সমালোচনা করে, আইনিভাবে বলবে, খুব স্বাভাবিক। আমি 2001 সালের কথা বলছি, সবে রাজনীতি করছি। 2001 সাল, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা, আমার বাড়ি থেকে 15 মিনিট। কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় দুলাল বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হলো। সেই সময় রাজদেব গোয়ালা দলবল নিয়ে পুরো কাশীপুর বেলগাছিয়া পুলিশ স্টেশনটাকে আটকে রেখেছে। এইবার কথা হলো যে যারা এই সৃজনের সমস্যা হলো এইটা, সৃজন 2001-এর এই ঘটনাগুলো জানে না। সৃজন হয়তো 2001-এর এই ঘটনাগুলো জানে না, তখন দুলাল সব জানো, কিন্তু 2001-এ জানো না হয়তো, বা জানাচ্ছ না মানুষকে। শোনো, আজকে কথা হলো এই ঘটনাগুলো রোধ করেছো, বিনোদ খুন করেছো, প্রধান আসামিকে কাস্টাডিয়াল খুন করেছো, কাস্টাডিয়াল খুন করেছো। দুলাল বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো কি? জানো কি কাশীপুর বেলগাছিয়া সেই ওসি, কাশীপুর বেলগাছিয়া যে ওসি ছিল, সেই প্রাক্তন পুলিশ কর্তা বিভিন্ন চ্যানেলে ঘুরে ডায়লগ দেয়। আমি বলছি মিথুন, আমাদের তো অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। এই যে রাজদেব গোয়ালারা বিক্ষোভ করলেন, থানা ভাঙচুর করলেন, থানায় হামলা করলেন, ফলস্বরূপ কি পেলেন? পরের বারে শূন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি কতগুলো মিথুন বলেছে শূন্য আনি দাদা 2001-এর ঘটনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এবার আরে ভাই করেননি, আরে ভাই বলতে দাও না। আমার বলা অনিল বাবু নাম করে অনিল বাবু চ্যানেলে আছে, জিজ্ঞাসা করে নেবে তুমি, তোমার না জানা লাগতে পারে, আমার জানা তো শুরু করতে হবে। ধর্ষণকারীদের তোকে শুনবে না, তাহলে তো আমরা তোর কথাও শুনতে পারবো না। আমরা তোমার মুখে কি করে আমার বক্তব্য হচ্ছে, মৃত্যুঞ্জয় বলেছে যে ও ওখানে নিরাপদ সর্দার গন্ডগোল পাকাচ্ছিল, তাই তাকে ধরে নেওয়া হয়েছে। ভাই অ্যাপ্রিহেনশনেরও একটা অ্যাক্ট আছে, যে আমি তোমার প্রিভেনশন অ্যাক্টে তুললাম। তাকে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ চালানো যায় না। আমি কাউকে অ্যাপ্রিহেন্ড করে তুলবো, তার জন্য একটা অ্যাক্ট আছে, আইন আছে। ওখানে উকিল বাবুরা বসেছেন, তারা ভালো করে বলতে পারবেন। আমি তাকে অন্য মামলায় জড়াতে পারি না। আমি মানলাম, বলছি আপনি বলছেন যে আবার ফের মুখ পুড়লো, রোজ বলেন, আপনাদের বলতে খারাপ লাগে না? এক মুখ কভার পরে একটা মুখ বারবার পুড়িয়ে কি লাভ? আমি যেটা বলতে চাই, আপনি আমাকে বলুন যে আজকে কুণাল বাবু একটু আগে বলছিলেন যে আদালতের পর্যবেক্ষণ নিয়ে পুলিশ কথা বলবে, কিন্তু উনি গত কয়েকদিন ধরে শাহজাহান কবে ধরা পড়বে সেটা উনি বলে দিতে পারেন। আচ্ছা আমাকে একটা কথা বলো, আচ্ছা এই যে আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে গিয়ে প্রিডমিনেন্টলি যে আমাদের এই পুলিশ সিস্টেমটা তৃণমূলের এক্সটেন্ডেড অফিস বিয়ারার হয়ে গেছে। আচ্ছা সব কথা ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই কাণ্ডে দাঁড়িয়ে স্ট্রেট পুলিশের সামনে বলছে আনারুল তুমি পুলিশ ডাকোনি কেন? একবার শুনেছো? ছেড়ে দাও,
দক্ষিণ 24 পরগনায় মগরাহাটে যখন বিষ-মদ কাণ্ড ঘটছে, এক স্টেটমেন্ট। আমার বক্তব্যটা হচ্ছে মানে আমরা যে অ্যাজামশনটা নিয়ে আলোচনা করছিলাম বা যেটা নিয়ে সজলদা হয়তো একটু অন্যরকমভাবে ইন্টারপ্রেট করলো, সত্যিই তো সেটাই হওয়া উচিত যে আমার প্রাথমিকভাবে পুলিশ অ্যাক্ট বলে যে আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংবিধান বলছে যে আমি যখন পুলিশের কাছে যাব সে পুলিশ আমার অভিযোগটা নেবে, আমার পরিচিতি দেখানো ইম্পর্টেন্ট হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে নিরাপদ সর্দারের ক্ষেত্রে যে প্রোঅ্যাক্টিভনেস দেখলাম, তার 1% যদি গত 11 বছরে একবার হতো, ঝ্যাটাগুলো কিন্তু বাড়ির বাইরে বেরোতো না। আমি আসবো, আমি একটু শোনাবো। সন্দেশখালী নিয়ে জি 24 ঘন্টায় প্রথম মুখ খুললেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান। তিনি কি বলেছেন শোনাবো। যারা আমাকে নিয়ে একটু হতাশ হয়েছেন যে সাংসদকে পাননি, এটা মনে রাখবেন, কিন্তু আমরা সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি যাতে আপনারা ভালো থাকুন। আমরা কিন্তু মা মাসিদের সাথে আড্ডা মেরে রাজনীতি করি, তাদের সাথে বসে একটা চায়ের কাপ খেতে খেতে একটা গান গেয়ে দিই হয়তো। আমি রেগুলারলি আই হ্যাভ বিন ইন টাচ উইথ দি অথরিটিস এবং আমি কিন্তু দলের নির্দেশ মেনেই কাজ করছি। যেটা ভুল সেটা কিন্তু কন্ডেম করা উচিত। ভুলের পাশে আমিও নেই, ভুলের পাশে আমার নেত্রীও নেই, ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই। আমি যাব মানে আমার সাথে আরও 5-6 লোক সবাই মিলে যাচ্ছে। তো সেই ওখানে একটা ল অ্যান্ড অর্ডার একটা মেনটেন করার একটা বিষয় আছে, সেটা না করে আগুনের মধ্যে ঘি না দিয়ে যদি আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়, সেটার দিক থেকে বলি স্টেট গভর্নমেন্ট রেগুলারলি কিন্তু যা যা করণীয়, যা যা প্রয়োজন সেটা কিন্তু করছে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। হাইকোর্টের স্পষ্ট ব্যাখ্যা, কুণাল ঘোষের ডেডলাইনের একদিন পার, এখনো অধরা শেখ শাহজাহান। কবে ধরা পড়বে সন্দেশখালী টাইগার, এই প্রশ্নে তোলপাড় বঙ্গ রাজনীতি। তার মধ্যে পুরুলিয়া থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর। জমি জবরদখল, নারী নির্যাতন, ধর্ষণ, অত্যাচার, শোষণের মতো অভিযোগের সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। ক্ষোভের লাভায় কার্যত রোজ জ্বলছে সন্দেশখালী। প্রতিদিন রোষের মুখে পড়ছেন শাসক নেতারা। ছোট মাঝারি নেতারা গ্রেফতার হচ্ছেন, কিন্তু কোথায় শেখ শাহজাহান? অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের যুক্তি ছিল হাইকোর্টের স্থগিতাদেশেই শাহজাহানের গ্রেফতারে রাজ্য পুলিশের হাত পা বাঁধা। স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? সোমবার অবশ্য হাইকোর্ট স্পষ্ট করে দেয় শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। তবে এখনও অবস্থানে অনড় অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে হাইকোর্টের রায়ের একটি অংশ হাইলাইট করে শেয়ার করেছেন, সঙ্গে লিখেছেন 7ই ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 8 তারিখ থেকে শুরু হয়েছে অশান্তি ও অপপ্রচার। কলকাতা হাইকোর্টের গতকালের ব্যাখ্যায় আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে সোমবারই শাহজাহানের গ্রেফতারিতে 1 সপ্তাহের ডেডলাইন দেন কুণাল ঘোষ। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। একদিন কেটে গিয়েছে, কিন্তু শাসক নেতার গ্রেফতারিতে অভিযান, তল্লাশি বা তৎপরতা, এমনকি খোঁজ খবর করেছে পুলিশ, তেমন কোনো খবর নেই। শাহজাহানকে ধরতে এবার 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন রাজ্যপাল, কিন্তু শাহজাহান ধরা পড়েনি। ফায়দা নিতে এখনও আসরে বিরোধীরা। সন্দেশখালীর পথে দিন সায়েন্স সিটির কাছেই নওসাদ সিদ্দিকীকে আটকে দিয়ে গ্রেফতার করে পুলিশ। লালবাজার থেকে ছাড়া পান সন্ধ্যার দিকে। আটকে দেওয়া হয় কংগ্রেসের দলকেও। সাহেব, আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করতেন বলুন? না না, আমি তো বলছি কোন গ্রাউন্ডে? 144 ব্রেকিং এর জন্যই করা। হাইকোর্টে অক্সিজেন পেয়েছে পদ্ম শিবিরও। শর্ত মেনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচির অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। প্রত্যাশিতই ছিল। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, সমালোচনা গ্রহণ করবার অধিকার, এতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আদালত বলে দিয়েছেন যে 150 জনের বেশি আনা যাবে না। আদালত বলে দেয় আমাদের সুবিধা হলো, কারণ ওনাদের তো কর্মসূচিতে 150 জনের বেশি লোক হয়ও না, তো সুতরাং লোকবল দেখাবার আর প্রশ্ন রইল না। অত্যাচার, শোষণ, বঞ্চনার অভিযোগে টানা উত্তপ্ত সন্দেশখালী। মঙ্গলবারও জব কার্ডের টাকা কেড়ে নেওয়া, জবরদখলের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী।
ঢুকে যাবে তখন মেশিন নিয়ে যাবে, আর যদি তখন তুলবে না তখন বলে তোমাদের বাপের টাকা, টাকা তুলে দেবে না তোমাদের বাপের টাকা। বাড়ির থেকে মানে আমার স্বামীকে গাড় ধাক্কা দিয়ে টাকা দিতে হবে, এক্ষুনি দিতে হবে, টাকা না দিলে তোদের অবস্থা খারাপ করে দেবো এক্ষুনি। এই আবহেই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার সভা থেকে তার বার্তা, মানুষকে বঞ্চনা করে তৃণমূল করা যাবে না। মুখ্যমন্ত্রীর বার্তায় কিসের ইঙ্গিত? আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। আগে মায়াবতী সরব হয়েছিলেন, সন্দেশখালী ইস্যুতে এবার মমতাকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। পিছিয়ে পড়া জনজাতির উপর নির্যাতনের অভিযোগে সরব বিষ্ণুদেও সাই। আদিবাসীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না, কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না। কিন্তু দিনের শেষে ঘোরাফেরা করেছে একটাই প্রশ্ন, কবে গ্রেফতার হবে শাহজাহান? কুণাল ঘোষের ডেডলাইন মেনে কি পুলিশের জালে ধরা পড়বে সন্দেশখালীর টাইগার? তারপর কি শান্ত হবে সন্দেশখালী? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিরাপদ সর্দার। নিরাপদবাবু, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। নিরাপদবাবু, 17 দিন অত্যন্ত ধকলের মধ্যে দিয়ে কেটেছে, তারপরও আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। নিরাপদবাবু, আপনার কি মনে হয় যে আপনাকে গ্রেফতারি কেন করা হয়েছিল? আসলে দেখুন, তৃণমূল তো বুঝতে পারছে যে সন্দেশখালীর মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, নেতৃত্বে নিরাপদ সর্দার। তাহলে ধীরে ধীরে যখন গরিব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, ওদের বুঝতে অসুবিধা হয় না গরিব মানুষ ঐক্যবদ্ধ হওয়া মানেই লাল ঝান্ডা শক্তিশালী হবে। অর্থাৎ এই সময়ে তাদের কাছে নিরাপদ সর্দার ত্রাস, নিরাপদ সর্দার তাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ালো। সুতরাং নিরাপদ সর্দারের মুখ যদি বন্ধ করা না যায় তাহলে সন্দেশখালীতে তৃণমূলের টিকে থাকা মুশকিল। স্বাভাবিকভাবে এই ভাবনা থেকেই এই যন্ত্রণা উপশমের জন্য তারা আমাকে এভাবে জেলের মধ্যে পাঠিয়েছে। আমি যদি খুব ভুল না করে থাকি, আপনি শেখ শাহজাহান সম্পর্কে সংবাদ মাধ্যমে ক্লু দিচ্ছিলেন। আমরা জানি না সেটার কতটা সত্যতা আছে, কতটা সত্যতা নেই, কিন্তু আপনি বলেছিলেন যে শেখ শাহজাহান অমুক জায়গায় রয়েছে। এই ঘটনা সম্পর্কে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকতে পারে? আপনি দেখুন, শেখ শাহজাহান হচ্ছে সন্দেশখালীর একেবারে জনগণের ত্রাস। ওরা জনগণের নেতা বলতে পারে, কিন্তু সন্দেশখালীর ত্রাস বাদশাহ হচ্ছে শাহজাহান। দুটো থানা আছে, দুটো থানাই তার দখলে। থানাকে যা বলবেও তাই করতে হবে, থানার কোনো ক্ষমতা নেই তাদের মতন করে এফআইআর লজ করতে পারে। তাহলে সন্দেশখালী ছাড়া বাইরে গেলে সন্দেশখালী শাহজাহানের নিরাপত্তা কোথায়? তাহলে তার নিরাপত্তা একমাত্র সন্দেশখালী, আর সন্দেশখালীর মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে। কিছুটা তাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে, পুলিশেই তাকে আগলে রেখেছে। যার জন্য আমি যখন যেমন ক্লু পেয়েছিলাম তখন বলেছিলাম শাহজাহান অমুক জায়গায়। পুলিশের সক্রিয়তা থাকলে, পুলিশ যদি মনে করত তাহলে ধরতে পারত। শাহজাহানকে তো দেখাই গেছিল, তিনি তো ভাটায় গেছিলেন, ভাটায় তো গেছিলেন ধামাখালির ভাটাতে, তাহলে মানুষও দেখেছে, পুলিশ দেখতে পায়নি। পুলিশ দেখতে পায়নি, সন্দেশখালী থেকে পেরিয়ে কোড়াকাঠিতে যাচ্ছে সন্ধেবেলা, জনগণ দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। কোড়াকাঠি তার নেতার বাড়িতে থাকছে, জনগণ দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। সঙ্গে লোক যাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। এর ভিত্তিতেই আমরা তো বলেছিলাম ইচ্ছে থাকলে ধরা পড়বে, সরকারের ইচ্ছে না থাকলে শাহজাহানকে ধরার কারো ক্ষমতা নেই। নিরাপদবাবু, একটা কথা বলুন, আপনাকে যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল সেই অভিযোগ দায়ের হয়েছে 10 তারিখ আর এফআইআর হয়েছে 9 তারিখ। এটা দিয়ে আপনারা পরিষ্কার বুঝে নিন, মানুষও বুঝছে। তাহলে একটা লোককে জেলের মধ্যে নিয়ে যেতে গেলে একটা কিছু তো করাতে দেখাতে হবে, সেইটা করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে যা হয়েছে আর কি, মানে
অতিবুদ্ধির গলায় দড়ি বলে না, ওরা পাঠিয়েছে জেলে কিছুদিনের জন্যে, কিন্তু এইভাবে মিথ্যে কিছুদিন আটকে রাখা যায় না। ফলে তাদের কুকর্মের ফল হচ্ছে এটা। তারা যে খারাপ কাজ করছিল, তার যে চুরি করে সে কিছু নমুনা রেখে যায়। এরা চুরি করতে গিয়ে বড় নমুনা ধরা পড়ে গেল যে এফআইআরের আগেই আমার নামে মামলা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার সর্বত্রই, শুধু সন্দেশকারী না। আপনারা দেখুন রাজ্যের ক্ষেত্রে আজকে আদালত শুধুমাত্র যে আপনার নিঃশর্ত জামিন দিয়েছে তাই নয়, একই সঙ্গে বিচারপতি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন, যার মধ্যে অন্যতম যে কেন এই পুলিশ, তিনি রীতিমতো দেশাত্মক সুরে বলেছেন যে দুর্দান্ত কাজ করেছে পুলিশ, এবং এই পুলিশ আধিকারিকদের কেন কাস্টাডিতে নেওয়া হবে না এই প্রশ্নও তিনি তুলে দিয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমার কাছে যখন পুলিশ গেল আমার বাড়িতে, আমি বাড়ির থেকে বেরোচ্ছি আলিমুদ্দিনে যাব বলে, তখন 10টা বাজতে যায়। কয়েকজন পুলিশ অফিসার আমার বাড়িতে গিয়ে কড়া নাড়লেন। আমি বলি ব্যাপার কি? বলে স্যার আপনাকে ডেকেছে। বলে কেন? আমার নামে কি আছে? আপনারা তো জানেন আমি প্রাক্তন বিধায়ক। তাহলে প্রাক্তন বিধায়ককে তোমরা ডাকতে এসেছো, হাতে কোনো কাগজ নেই, কি ভেবেছো তোমরা মানুষকে যা খুশি তাই করবে? কোনো উত্তর দেয়নি। আমার বাড়ির ছেলেমেয়েরাও জিজ্ঞেস করেছে, কোনো উত্তর দিতে পারেনি। নির্লজ্জভাবে তারা বারে বারে বলতে লাগলো আপনি চলুন আমাদেরকে সাহায্য করবেন। আমি বললাম যে আমি সাহায্য করতে 100% একমত, চলুন আমি যাই থানায়। তাহলে কোনো ডকুমেন্ট ছাড়াই তারা থানাতে ডেকে নিয়ে গেল, মানে এফআইআর ছাড়া আমাকে তারা থানায় বসিয়ে রাখলো। তাহলে এই পুলিশের বিরুদ্ধে ঠিকই তো সঙ্গত কারণেই কোর্ট বলেছে, এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? ওদেরকেই গ্রেপ্তার করা দরকার। ওদের এই কুকর্মের জন্যই আজকে সন্দেশখালীতে এই জিনিস। আপনার কি মনে হয় শেখ শাহজাহান গ্রেফতার হবে? আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন মমতা ব্যানার্জির ঘুম কেটে যাবে। সেটা তো দিদিমণির ইচ্ছা। মমতা ব্যানার্জি যদি চায় আজকে রাত্রে গ্রেপ্তার হবে, মমতা ব্যানার্জি না চাইলে কারো ক্ষমতা নেই তাকে গ্রেপ্তার করার। নিরাপদবাবু ধন্যবাদ। নিরাপদ সর্দার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। নিরাপদ সর্দার তিনি আজই জামিন পেয়েছেন এবং জি24 ঘন্টায় এই মুহূর্তে তিনি মুখোমুখি হয়েছিলেন। অর্থাৎ এই যে গোটা জনরোষটা, এবং সেখানে কোথাও দাঁড়িয়ে নিরাপদ সর্দার তিনিও সেখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছিলেন এই আন্দোলনে, সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটা তার দাবি। দেখুন, প্রথমে বলি নিরাপদবাবু নিরাপদে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরাপদে কি করে থাকবে এই রাজ্যে? সেটা এই রাজ্যে কে নিরাপদ? তুমি এই যে জি24 ঘন্টা আছে তুমি এত বক্তব্য রাখছো, আক্রমণ করছো, নিরাপদ না হলে বলতে পারতে? বলতে হ্যাঁ, রোজ এসে বলছো, রোজ এসে গালাগালি করছো, তারপরে তুমি বেরোতে পারছো, রোজ তো বলতে পারছো। তাহলে গণতন্ত্র আছে, তাহলে তুমি বলছো সবাই নিরাপদে আছে। এরকম যদি হয় তাহলে বলবো না, বলবো না, তুমি বলো। তুমি যদি মনে করো তুমি এটা কি হচ্ছে? সময় নষ্ট, এক সেকেন্ড, সময় নষ্ট না প্লিজ। দেখুন, নিরাপদবাবু বলছেন ওনার শো বন্ধ হয়ে যাবে। শো বন্ধ হয়ে যাবে মানে তুমি শো যে বন্ধ হবে না সেটা সেই দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো। এত সহজে এই শো বন্ধ করার না। আচ্ছা, নিরাপদবাবু দেখুন ওনারাই বলে এইসব শো, আসল কথা সমস্ত মিডিয়া কেড়ে নিয়ে কিনে নিয়ে যে দিল্লি। বলছি দেখুন, নিরাপদবাবু নেতৃত্বে উনি বলছেন ওখানে আন্দোলন সংগঠিত হচ্ছে, উনি বললেন আপনাদের এখানে এসে। তাহলে শুভেন্দুবাবু বলছেন শুভেন্দুবাবুর নেতৃত্বে, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা বলছেন তাদের নেতৃত্বে, নিরাপদবাবু বলছেন নিরাপদবাবু, বামরাম এক হয়ে রয়েছে। আর কথা হলো যে নিরাপদবাবু বলছেন উনি জানেন, তাহলে উনি রাজসাক্ষী হয়ে যান কোথায় আছেন। শুভেন্দুবাবু বলছেন শুভেন্দুবাবু জানেন, যে সবাই বলছেন যে লোকেশন জানেন। 11 থেকে 16 অবধি উনি বিধায়ক ছিলেন, সবাই বলছে 10 বছর ধরে নাকি এইসব হয়েছে, শোষণ হয়েছে। তাহলে 13, আমি যদি 10 বছর পিছিয়ে যাই তাহলে 14 অবধি তো 2014 হয়। 2014-এর বিধায়ক তো নিরাপদ সর্দার। উনি রোজ সাংবাদিক সম্মেলন করতে পারছে, সুজনবাবুরা, মোহাম্মদ সেলিমরা, উনি গিয়ে একবার আলিমুদ্দিন স্ট্রিটে বলতে পারলেন না। উনি বলেছেন বিধানসভায় বলেছেন, তার উত্তর ব্রাত্য বসু গতকাল দিয়ে দিয়েছেন। কোনো লিখিত কোনো রেজিস্টার নেই, কোনো লেখা নেই, কিচ্ছু নেই, বিধানসভায় নথিপত্র নেই, বিধানসভায় দেখুন এই যে দেখুন, বামেদের আক্রমণ করলো রামের গায়ে লাগছে, বামেদের আক্রমণ করলো রামের আক্রমণ করলো। এইটা সামনে আসে কি নিরাপদ সর্দারের কথাটা, আমি মানে মৃত্যুঞ্জয় তো জানে না বলে, সিপিআইএম এর এমএলএ ছিলেন ওই টার্মে 11 থেকে 16 গৌরাঙ্গ চ্যাটার্জি, সম্ভবত পাণ্ডবেশ্বর থেকে। বিধানসভার ভিতরে গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, এমএলএরা তৃণমূলের এমএলএদের হাতে মার খাচ্ছেন তুলতে গিয়ে, তার মধ্যে একজন ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি। এই ঘটনা বেরোনোর পর সিপিআইএম এর প্রাক্তন এমপি বংশগোপাল চৌধুরী এবং এই প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি ফেসবুকে পোস্ট করেছেন বিধানসভার কার্যবিবরণী,
যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে একাধিক ইনস্ট্যান্স সেখানে নিরাপদ সর্দার সন্দেশখালী সিপিআইএম বিধায়ক তিনি কথাটা তোলার চেষ্টা করছেন, অধুনা বিজেপি তখন তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ তিনি বিভিন্নভাবে গ্যাংরেপের অভিযোগ নিরাপদ সর্দার তুলছেন। তার আগে একটা দীর্ঘ অনেক কথা বলার পরে যেটা মিডিয়াতেও সার্কুলেটেড হচ্ছে, আমি নতুন কথা বলছি না। সাংবাদিক সম্মেলন কোথায় যেত? লিখিত বিবরণী, লিখিত বিধানসভায় লেখা হয়, প্রধানমন্ত্রী ফোন ছেড়ে দাও, এখানে বিজেপি নন ইস্যু, এখানে ইস্যুটা তা না। কথাটা হচ্ছে যে তাহলে ব্রাত্য বসু বলুন, উনি ওই বিধানসভার সদস্য তো 2011 থেকে 16 দমদম থেকে, উনি যে বিধানসভার সদস্য সেই বিধানসভার কার্যবিবরণী বলে গৌরাঙ্গ চ্যাটার্জি যেটা পোস্ট করছেন সেটা মিথ্যা কথা। অথবা ব্রাত্য বসু এটা বলুন যে বিধানসভায় একজন নির্বাচিত বিধায়ক বলছেন দ্যাট ইজ নট এনাফ, বাইরে সাংবাদিক সম্মেলন করে কেউ কিছু বললে সেটার সত্যতা, সেটা শেষ করে নিই, সেটার গুরুত্ব বিধানসভার ভিতরে যদি বারংবার আইনের দরবারে পুলিশ মন্ত্রীর সামনে, হু হ্যাপেন্স টু বি মুখ্যমন্ত্রী অফ দ্য স্টেট, তার সামনে যদি বারংবার বলা হয় সেটার কোনো গুরুত্ব নেই, সেটার মানে নেই। ব্রাত্য বসু কি সেটা বলবেন? আমি একটা কথা বলি, তুমি তো বারবার বলছো বাবা, আমাকে তো শেষ করতে দাও। 14 সালে 24 ঘন্টা চ্যানেলটা ছিল, ওরে বাবা আপনি সাংবাদিক হিসেবে ছিলেন, আপনি বলুন যে আপনাদের এরকম আর্কাইভে এরকম কোন অভিযোগ ছিল? এরকম অভিযোগ? হ্যাঁ রে বাবা, শোনো না না হয়নি, তার মানুষ বলবে না এত ভোকাল এরা ইনসাফ যাত্রা করছে, এখন যারা এত ভোকাল রোজ বলছে রোজ সাংবাদিক সম্মেলন করছে, কেউ বললো না, সব ছেড়ে দিল। কে ভাই এক সেকেন্ড, কে বললো? তোমার মুখ্যমন্ত্রী এতদূর অসংবেদনশীল একজন এমএলএ দাঁড়িয়ে গ্যাংরেপের অভিযোগ করছেন বিধানসভায়, মহিলা ডেপুটি স্পিকার তিনি মাইক বন্ধ করে দিচ্ছেন, তিনি কোনো স্টেপ নেননি, কারণ শাহজাহান শিবু উত্তমরা তৃণমূলের লজ্জা পাওয়া উচিত, তৃণমূলের মাথা নিচু করে থাকা উচিত, মাথা নিচু করে থাকা উচিত, লজ্জা বলে যারা বলে পুজো হয়, যারা বলে বরযাত্রীকে বাস থেকে নামিয়ে দর্শন করে, খুব সংক্ষেপে এবার আমি ছেড়ে দিলাম যে আমি ধরে নিলাম যে নিরাপদ সর্দার কোনো অভিযোগ করেননি, ছেড়ে দাও। সিদ্দিকুল্লাহ চৌধুরী গত টার্মের তৃণমূলের মন্ত্রী, তিনি সরবেরিয়াতে নেজাটে মার খাচ্ছেন এবং তখন উনি যখন এফআইআর করতেন উনি নিজে এফআইআর করতে পারেননি, ইনকামবেন্ট মিনিস্টার। কিন্তু তুমি বুঝতে পারছো ইম্প্যাক্টটা? এই যদি হয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, একটু আগে আলোচনা করছিলাম না যে উনি কবে ধরা পড়বেন, আমার খুব ভয় হচ্ছে ঠিক যেরকম বিকাশ দুবে হয়েছিল মনে আছে, স্টেট স্পন্সার্ড এনকাউন্টার, আমি খুব অবাক হব না শাহজাহান সম্বন্ধেও সেরকম একটা ঘটনা ঘটলে। কেন বলছি বলো তো? কারণ যে মুখ্যমন্ত্রী ভিক্টোরিয়া জুট মিলের ভিখারি পাসওয়ান সম্বন্ধে এটা বলতে পারতেন যে ভিখারি নয় এটা ভিক্টরি পাসওয়ান, আজকে কনভয় নিয়েও সে ওখানে পৌঁছতে পারছে না। আমি আসবো ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। নির্মলা সীতারামন তিনি কলকাতায় এসে বলছেন যে 7 দিনের মধ্যে গ্রেফতারির কথা বলছেন, তার অর্থ তারা জানেন যে কোথায় আছে শাহজাহান। संदेश खाली उसके ऊपर में my body shakes if I have to talk about it, and the audacity of the district state administration in not arresting the culprit till today. मैं पूछ रही हूं इधर सेक्शन 144 लगाकर किसी को आने नहीं दे रही हो, आपके मंत्री लोग जा रहे हैं, मगर फिर भी स्टेटमेंट क्या आया? अगर मैं सही पढ़ी मीडिया में, वी विल अरेस्ट हिम विद इन अ वीक, मतलब आपको मालूम है वो बंदा कहां है, इसीलिए कॉन्फिडेंटली बोल रही हूं 1 सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा। আমরা শুনলাম নির্মলা সীতারামনের বক্তব্য একটু আগে, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে নিরাপদ সর্দারকে যে অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং তারপর গ্রেফতার, অভিযোগ 10 তারিখের, 9 তারিখের এফআইআর। রামের জন্মের আগে রামায়ণের এটা খুব চলিত একটা কথা রয়েছে, প্রায় সেটারই একটা রিফ্লেকশন। এই নিয়ে পুলিশ সুপার কি বলছেন, তার কাছে কোনো যুক্তি আছে? শুনুন।
ঘটনাটা 9 ফেব্রুয়ারি হয়েছে, ওটা কোনো মানে এটা আমরা ইনকোয়ারি করে দেখছি, মোস্ট প্রবাবলি এটা একটা এরার আছে, হিউম্যান এরার হতেই পারে, বা যেটা আমাদের মানে ইনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। আপনার কাছে রিপোর্ট তলব করেছে? হ্যাঁ, ওটা রিপোর্ট আমি দেবো। এমনি অফিসাররা যারা ছিলেন তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করে যদি হ্যাঁ, ইনকোয়ারিতে যা পাবো ওই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। হিউম্যান এরার, সুদীপ্ত, হিউম্যান এরার খতিয়ে দেখা হচ্ছে, হিউম্যান এরার হতে পারে বলছেন পুলিশ সুপার। দেখুন, এটা কোনো হিউম্যান এরার না, এটা ইচ্ছাকৃত এরার। কারণ আজকে পুলিশের কাছে এফআইআরটা হয়েছে 9 ফেব্রুয়ারি রাত্রির 10টা, আর কমপ্লেনটা হয়েছে হলো 10 তারিখ। এটা কি করে হিউম্যান এরার হতে পারে? আমি বুঝলাম যে 10 তারিখ কমপ্লেন হয়েছে 11টার সময়, হয়তো 10:59 এফআইআর হয়েছে, তাও বুঝতাম হিউম্যান এরার। 9 তারিখ রাত্রির 10টা একটা এফআইআর হয়ে গেল একটা কমপ্লেনের ভিত্তিতে, যে কমপ্লেনটা হলোই হলো 10 তারিখ, এটা এক। আর মৌপিয়াদি, এখানে একটা আমি ছোট্ট কথা বলতে চাই, বারবার আমি দেখছি একটা মিথ্যাচার করা হচ্ছে তৃণমূল থেকে, যে শাহজাহানকে অ্যারেস্ট করা হয়নি কারণ স্টে ছিল। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে ধরে নাও মৌপিয়াদি, তুমি আমার বিরুদ্ধে একটা এফআইআর কমপ্লেন করলে, ঠিক আছে, সেই কমপ্লেনটা স্টে হলো, সৃজন আবার আমার বিরুদ্ধে একটা কমপ্লেন করলো, সেটা স্টে হলো না। তার মানে কি পুলিশ বলবে যেহেতু আগের কমপ্লেন স্টে, আমি আর সুদীপ্তকে ধরবো না? সেটা না। ইডি যে কমপ্লেনটা করেছিল শাহজাহানের বিরুদ্ধে, সেটাতে হাইকোর্ট বলেছে আপাতত কোনো ইনভেস্টিগেশন হবে না। কিন্তু এই যে সন্দেশখালীর মা বোনেরা দিদিরা যে কমপ্লেন করেছে, এই যুক্তিটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, এই যুক্তিটা কয়েকদিন আগে দিয়েছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি, তাকে যখন এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। আরে রাজ্য পুলিশের তৃণমূল কংগ্রেস, রাজ্য পুলিশের ডিজি এক এবং অভিন্ন ব্যক্তি, তাদের মধ্যে আমি এখানেই সত্যজিৎ বাবুর কাছে আসি। সত্যজিৎ বাবু, আর এই সরকারের মুখ পড়তে এমন জায়গায় এসছে যে কোনো বার্নলও কাজ করবে না, কোনো বার্নল কাজ করবে না, এমন পুড়ছে। মুখে বার্নল দেয়? আসবো এক সেকেন্ড, সত্যজিৎ বাবু এক সেকেন্ড বলতে দাও। আইনজীবী জানে বল কি সত্যজিৎ বাবু, এই যে আমরা দেখলাম এই একই যুক্তি রাজ্য পুলিশের ডিজিও দিয়েছিলেন। আজকে আবার এই ডেট বিভ্রান্তি নিয়ে, এই তারিখ বিভ্রান্তি নিয়ে পুলিশ সুপার বলছেন যে হিউম্যান এরার হয়ে থাকতে পারে। দেখুন, আমি পরপর যাদের ভুল হয়েছে প্রথম বক্তব্যে সেটা আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের এই চ্যানেলে বলেছি পয়েন্ট ওয়াইজ। একটা কথা বলা দরকার আছে, এই যে বারবার বলা হচ্ছে না যে বিধানসভায় বলতে গেছিল তাকে বলতে দেওয়া হয়নি। আমার একটা কথা মৌপিয়া বলি, আমি দীর্ঘদিন পুলিশে কাজ করে এটুকু বুঝেছি, থানার ওসির কাছে পাতা হিললে খবর আসে, তা সে মাত্র 2 বছর 2.5 বছর থাকে। একটা এমএলএর কাছে খবর আসে 5 বছর থাকে, পাতা হিললে খবর আসবে। তার যখন বিধানসভায় বলতে পারছে না, তার পিল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা উচিত ছিল, জনস্বার্থ মামলা হাইকোর্টে আনা উচিত ছিল, মিডিয়ার সামনে সংবাদপত্রে প্রকাশ করা উচিত ছিল, যাতে সাধারণ লোক জানতে পারে। তাহলে এই আদিবাসী লোকদের এই জমিগুলো হরণ করা হতো না, যেত না, এইভাবে মহিলারা অত্যাচারিত হতো না। যেটা মৃত্যুঞ্জয় বলছে যে সত্যজিৎবাবু, আমি কোনো পলিটিক্যাল বক্তব্য রাখি না, কিন্তু ঘটনা হচ্ছে যেটা আজকে মুখ্যমন্ত্রী ম্যাডাম বললেন যে আদিবাসী লোকের থেকে জমি কারা যাবে না। এই পিল যদি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যদি প্রথমে হতো 2014-15 সালে, যিনি যখন বিধানসভায় যাকে বলতে দেওয়া হচ্ছে না, কিংবা মিডিয়ার সামনে যদি প্রকাশ করতো, তাহলে কিন্তু জিনিসটা সবাই, আপনি আমি সবাই জানতে পারতাম, এবং তাহলে কিন্তু আদিবাসীদের এই জমিগুলো যেত না, এবং সাধারণভাবে এই মহিলারা অত্যাচারিত হতো। আমি আপনার সাথে ডিফার করবো না, হ্যাঁ আমি জাস্ট ইন ডিফেন্স বলবো, 2011 কেন 9-10 অনওয়ার্ডস যে পরিমাণ আক্রমণ অত্যাচার বামপন্থী কর্মীদের উপর গোটা রাজ্য জুড়ে হয়েছিল, এই ধরনের হাজারে হাজারে জমি লুট, হাজারে হাজারে খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, বাড়ি ছাড়া করে দেওয়া, এত অভিযোগের মধ্যে আমরা ছিলাম। অনেক কথা আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সব কথা সামনে আনা যায়নি। আমি আপনার কথাটা স্পিরিটটা নিলাম, কিন্তু নিয়েই বলছি যে সিপিআইএম সেই সময় মুখ হয়ে বসেছিল, কেবল বিধানসভায় বলে তা নয়, চেষ্টা করেছিল, কিন্তু বিরাট ঢক্কানিনাদের আড়ালে সিপিআইএম কর্মীদের উপর আক্রান্ত হওয়া, গরিব মানুষের আক্রান্ত হওয়া, আদিবাসী মানুষের আক্রান্ত হওয়ার খবর চাপা পড়ে গেছিল। ব্যাস আমি বলছি যে এসপি বললেন হিউম্যান এরার, আমি বলছি নিরাপদ সর্দার 17 দিন জেলে ছিলেন। হিউম্যান এরার আমি বলছি প্রথম দিন যখন তাকে ফ্রেশ প্রডিউস করা হয়েছিল, প্রথম দিন যখন বসিরহাট আদালতে প্রডিউস করা হয়েছিল, উকিল বাবুরা আছেন তারা বলবেন সেদিনও এই অভিযোগটা তোলা হয়েছিল।
তো হিউম্যান এরার থাকলে তো সেদিনই গিয়ে কোর্টে বলতে পারতেন যে হুজুর আমাদের ভুল হয়েছে বলে এরার পাল্টে বেল হয়েছে। তো আর এইসব কথা বলে কাপ্পানকে 3 বছর জেলে ঢুকিয়ে তখন বলবে ওটা হিউম্যান এরার ছিল না, ওটা তো হিউম্যান এরার ছিল না, ওটা মানুষ যারা সেই পথেই যাচ্ছ। না 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 কাপ্পান এবং সন্তু পান, না না সে কাপ্পান এবং সন্তু পান নিয়ে যা যা যদি প্রতিযোগিতা চলে থেকে দিয়েছে, প্রতিযোগিতা চলছে আমাদের এই তৃণমূলটা এমন এতগুলো বক্তব্য রেখেছেন, উনি মণিপুর নিয়ে কোনো বক্তব্য রেখেছেন না, উনি আপনি ব্রিজভূষণ নিয়ে যখন কুস্তিগিরা বসে আছেন নির্মলা সীতারামন কোনো বক্তব্য রেখেছেন পাবেন না। উনি এখানে বলছেন খুব ভালো কথা, কিন্তু এইখানে কমপ্লেন আসার পরে আমরা একমাত্র দল ব্যবস্থা নিতে বলছি। অজিত মাইতি থেকে উত্তম সর্দার, শিবু হাজরাটা অ্যারেস্ট সবথেকে বড় হিউম্যান এরারটা আমরা করেছি, যে হিউম্যান এরারটা গত 11 বছর ধরে আমরা প্রশ্রয়টা দিয়েছি। 1 নম্বর, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। সরবেরিয়ার আছে একমাত্র জায়গা যেখানে শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছে। শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তুই তো টাকা করিস কি করে? এটা তুমি বিশ্বাস করতে বলে যে 294টা আসনে উনি প্রার্থী, যে 294টা আসনে উনি গুন্ডা কন্ট্রোল করেন, ওনার কাছে খবর ছিল না, ওনার কাছে খবর ছিল না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কালকে বুদ্ধবার্তা শেখ সুফিয়ানকে বলছে তোর জাহাজ বাড়ি হয় কি করে? একটা ছোট কথা খালি যা বোঝা গেল, যারা কাপ্পানকে জেলে পুড়েছে তারা আপদ, যারা সন্তুপানকে জেলে পুড়েছে তারা বিপদ, আর আমরা নিরাপদ। আমরা নিরাপদ। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন এটাই, শেখ শাহজাহান কবে গ্রেফতার হচ্ছে? 7 দিনের মধ্যে 1 দিন পার। শেখ শাহজাহানের গ্রেফতারির অপেক্ষা করছে গোটা সন্দেশখালী, শুধু নয় গোটা বাংলা। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। প্রথম উত্তম বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।